পেটে ভরা দুঃখ রেখেছি। লক্ষিন্দর এলে আমি লক্ষিন্দরকে পেট ভরে খাওয়াবো। কোথায় গেলি রে? ওরে বাছা লখা
রাজপ্রাসাদে কান্নার রোল। তবে এমন কি কার হয়েছে, কে যেন অঝর নয়নে ডুকরে ডুকরে লখাই লখাই বলে কাঁদছে। না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে কার। কি বৌরানী, বৌরানী! মন্ত্রী কাকা, কি হয়েছে মা? আজ কেন তুমি এমনি ভাবে রাজপ্রাসাদে ঢুকরে ঢুকরে কাঁদছো মা? কি হয়েছে তোমার? আমার কি হয়েছে আপনি শুনতে চাইছেন? হ্যাঁ বৌমা। কিন্তু মন্ত্রী কাকা, আমার আমার কপালে ভেঙেছে। কপাল ভেঙে গেছে বৌমা? আমি যেন তোমার কোনো কথাই বুঝতে পারছি না বৌমা, আমি যেন তোমার কোনো কথাই বুঝতে পারছি না। বলো না, এমন কি হয়েছে তোমার যার জন্য তুমি এমনি ভাবে অঝর নয়নে নয়নের জল ধরিয়ে কাঁদছো? মন্ত্রী কাকা, বেলা 10টার সময় শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পাঠিয়েছিলাম। আমি পাঠিয়েছিলাম স্কুলে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু তবু লক্ষিন্দর ফিরে এলো না। বৌমা, সে কি বলছো? আমাদের লক্ষিন্দর ফিরে আসেনি? না, আর লক্ষিন্দর ফিরে আসেনি বলে তুমি এমনি ভাবে অঝর নয়নে ঢুকলে ঢুকলে কাঁদছো মা? বৌমা, বলুন। এমনি ভাবে কাঁদতে আছে হতভাগী। লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, না জানি পাঠশালার কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে আছে বলে সে হয়তো ঘরের কথা ভুলে গেছে। মন্ত্রী কাকা, হ্যাঁ বৌমা। একটিবারে চেয়ে দেখেছেন? চেয়ে দেখুন, প্রবের বেলা পশ্চিমে চলে গেল, তবু আমার সন্তানে ফিরে এলো না। বলুন, আমি কি করে থাকবো? বৌমা, তুমি কি লক্ষিন্দরের সংবাদ নিতে কোনো তার বন্ধু বান্ধবদের কাছে গেছিলে? মন্ত্রী কাকু, আমি সবার কাছে গেছিলাম, কিন্তু তারা কি বলেছে তোমায়? সবাই আমায় বলেছে, ওগো মাসি, লক্ষিন্দরের কথা আমরা বলতে পারবো না। বৌমা, কি বলছো তুমি? লক্ষিন্দরের বন্ধু বান্ধবরা বলতে পারছে না লক্ষিন্দরের কথা? না। ও, এতক্ষণে আমি নিশ্চিন্ত হলাম বৌমা। লক্ষিন্দর আজকে কেন গৃহ মাঝে ফিরে আসেনি? তাই কেন মন্ত্রী? কেন জানো বৌমা? আমি যখন লক্ষিন্দরকে 10টার সময় পাঠশালায় রেখে আসি, আমি লক্ষিন্দরকে বলে এসেছিলাম যে দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হলে আমি তোমায় নিতে যাব। কিন্তু জানো বৌমা, আমি প্রজাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম, তো আমার বড় বিলম্ব হয়েছে বলে আমি আমার দাদু ভাইকে আনতে যেতে পারিনি। আমার মন বলছে ওই লক্ষিন্দর আমার উপর অভিমান করেছে বৌমা, আমার উপর অভিমান করেছে, গৃহ মাঝে ফিরে আসেনি। মন্ত্রী কাকা, শুধু একটিবার ভেবে দেখেছেন? আপনি তো সবই বোঝেনি, সবই জানেন। 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর যখন আমি শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে ধরার ওকে পেলাম, হ্যাঁ, আমি সব কিছু ভুলে, বলুন, লক্ষিন্দরকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। লক্ষিন্দরকে এক মুহূর্ত আমি চোখের আড়াল হতে দেই না। বৌমা বলুন। কেঁদো না মা, কেঁদো না। আচ্ছা বলো তো বৌমা, লক্ষিন্দরকে তো তুমি গর্ভে ধারণ করেছ, কিন্তু আমার ওই ছোট্ট দাদু ভাইকে আমি কোলে পিঠে করে এত বড় করেছি। আমার সমস্ত বিষয় বাসনা, স্নেহ, মায়া, মমতা দিয়ে তাকে আমি বড় করেছি। আমি যে লক্ষিন্দরকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি বৌমা, আমি যে লক্ষিন্দরকে বেশি ভালোবাসি। কেতো না বৌমা, তোমার হয়তো জানা নেই যে মায়ের চোখের জলে সন্তান আরো কল্যাণে ফিরে আসে। কাঁদতে নেই বৌমা, আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, আমি এই মুহূর্তে লক্ষিন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। সারাটি চম্পকনগর তন্ন বিতন্ন করে খুঁজবো, যেখানে যে অবস্থায় পাই না কেন লক্ষিন্দরকে নিয়ে আমি ফিরে আসবো বৌমা। মন্ত্রী কাকা, আমি আপনার পায়ে পড়ে বলছি, আমার লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে দিন। যদি আমার লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, তাহলে আমি আমার এই সুন্দর জীবনকে রাখবো না, আমি প্রাণে মারা যাব। না ভালো করে না এই কথা উচ্চারণ করো না বৌমা।
তুমি কি নাবালক হয়ে গেছো? তোমার কি জানা নেই যে আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন, 84 লক্ষ জনই ভ্রমণ করে পেতে হয় মানব জনম? তুমি কি ভুলে গেছো বৌমা? লক্ষ্মীন্দর আমাদের কোথাও যায়নি। আমার মন বলছে লক্ষ্মীন্দর আমাদের চম্পলাতেই আছে, তাই এমনি ভাবে আরে খেত না বৌমা। আর তুমি যদি আজকের দিনে কাঁদতেই চাও, ছুটে যাও আমাদের সেই চণ্ডী মণ্ডপে। ওই মাতা চণ্ডীর পায়ে মাথা টুকে টুকে নয়ন জলে মায়ের চরণ দোকানে ধুয়ে দাও। আমার মন বলছে মায়ের কৃপায় লক্ষ্মীন্দরকে আমরা ফিরে পাবো। তাহলে কেন কেন আপনি দাঁড়িয়ে আছেন বলুন? এই মুহূর্তে বেরিয়ে যা, আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে দি। আমি যাচ্ছি বৌমা। আমাদের লক্ষ্মীন্দর চম্পলার অধীশ্বরের একমাত্র শ্রেষ্ঠ প্রদীপ তো। আমি এই মুহূর্তে বেরিয়ে যাবো বৌমা, কিন্তু জানো বৌমা, বলুন। আমি কোনোদিনই কারোর সামনে দাঁড়িয়ে কোনো প্রতিজ্ঞা করিনি বৌমা। আজ আমি তোমার সামনে পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি যদি লক্ষ্মীন্দরকে খুঁজে না পাই, আমি আর কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না বৌমা, কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন না। দাদু কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ বলো? আমি তো তোমার জন্য কোন অপরাধ করিনি। এই বৃদ্ধা বয়স হয়েছে, আমি সপ্তপুত্রের জননী, চম্পকনগরের শ্রেষ্ঠ প্রতিভা আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। না না ঠাকুর না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। আমি আমার সন্তানকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। আমি ঠাকুরের কাছে কামনা করি, ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, ওগো দয়াময়, তুমি আমার সন্তানকে এনে দাও, তুমি আমার সন্তানকে এনে দাও। লক্ষা উমা একি অনেকক্ষণ হলো আমি গোসাঘরে প্রবেশ করেছি, তবে কি আমাকে খোঁজাখুঁজি না করে গর্ভধারিণী জননী রাজপ্রাসাদে নিশ্চিন্তায় রয়েছে? না না না, গোসা মন্দিরে প্রবেশ করেছি, আমি ঠিকই করেছি। এই গোসা মন্দির থেকে যদি বের হয়ে যাই, ওই সুন্দরীকে তো আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি এই গোসাঘরে আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কি না। আমি যেন সারাটি চম্পকনগর দণ্ড বিতণ্ড করে খুঁজে এলাম, কেউ যেন আমার দাদু ভাইয়ের সংবাদ আমায় দিতে পারলো না। তবে কি আমার দাদু ভাই প্রাণে বেঁচে নেই? না না, এসব কথা তো বদনে উচ্চারণ করাও মহাপাপ। আমি কি করি? আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি, লক্ষ্মীন্দরকে খুঁজে না পেলে রানীমার সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো না। কিন্তু আমি কি করি? আমি যদি রাজপ্রাসাদে ফিরে না যাই, না জানি মহারানী সনেকা কাঁদতে কাঁদতে প্রাণীকে বিসর্জন দেবে। আরে মহারানী প্রাণে মারা গেলে সেই পাপের ভাগী হব আমি। না না, যাই, আজকে আমি লক্ষ্মীন্দরকে নাই বা পেলাম, আগামীকাল সূর্যোদয় হওয়ার সাথে সাথে আবার লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়ব। যেখানে যে অবস্থায় পাই না কেন, লক্ষ্মীন্দরকে আমি খুঁজে নিয়ে আসবো। যাই, রাজপ্রাসাদের দিকে যাই। আমাদের গোসা মন্দিরের দরজা বন্ধ।
না না, তাহলে কি আমাদের লক্ষিন্দর গোসাগরে প্রবেশ করে আছে? না, লক্ষিন্দর প্রবেশ করতে যাবে কেন? লক্ষিন্দর তো আমাদের ছেলে মানুষ, সে তো অনুরাগ সম্বন্ধে কিছু জানে না, অভিমান সম্বন্ধে সেও কিছু বোঝে না। তাহলে কে প্রবেশ করে আছে? আমি একটিবার উচ্চস্বরে উচ্চ কণ্ঠে ডাকবো, দেখি দেখি কে প্রবেশ করে আছে গোসাগরে। বলি কে কে গোসাগরে প্রবেশ করে আছো? বেরিয়ে এসো, নইলে তোমায় অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, এই মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? লক্ষিন্দর, দাদু ভাই, এ কি করেছো তুমি? আমি তোমায় না সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে এলাম, আর শেষ পর্যন্ত তুমি এই নোংরা গোসাগরে প্রবেশ করে আছো। ভাই বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। তোমার জন্য যে তোমার মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। আমি বের হতে পারি, এই গোসাঘর থেকে আমি বের হতে পারি। তার আগে যে তোমাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? আমি আমি তাও করবো দাদু ভাই। বলো কিভাবে আমি অঙ্গীকার করব? বলো 1 সত্য 2 সত্য। 1 সত্য 2 সত্য। সত্য 3 বার। সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিব শতবার। তুমি যাহা বলিবে দাদু ভাই, আমি পালিব শতবার। কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। লক্ষিন্দর, আহারে এ কি করেছো তুমি? একটিবার লক্ষ্য করে দেখো, তোমার অঙ্গের দিকে একটিবার লক্ষ্য করে দেখো। ওই অন্ধকার গোসাগরে প্রবেশ করে আছো বলে মশাই যেন তোমার অঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে, চাঁদ বদন যেন শুকিয়ে গেছে। চলো দাদু ভাই, চলো তোমার মায়ের কাছে চলো। তোমার মা যেন বাড়ি ভরা দুগ্ধ নিয়ে তোমার পথবারে চেয়ে আছে। কিন্তু আমি কেন প্রবেশ করেছি জানো দাদু? কেন? ওই না শোনো শোনো ও গো দাদু, বলি যে তোমারে বলো। স্কুলেতে আর যাবো না গো দাদু, তুমি জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। শোনো শোনো ও গো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। দাদু ভাই, বলো দাদু। এখন তো তোমার লেখাপড়া করার বয়স, তুমি স্কুলে যেতে চাইছো না, কিন্তু কেন? স্কুলের লেখাপড়া দাদু ভালো যে লাগে না, লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। ওই লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। ও, লেখাপড়ায় মন বসছে না? না দাদু, স্কুলে গিয়ে যখনই আমি বই খুলে পড়বো বলে ইচ্ছে করি, তখনই যেন আমাকে মোটেই পড়াশোনা ভালো লাগে না। হ্যাঁ, ঠিক বলেছো ভাই। আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম তোমার লেখাপড়ায় কেন মন বসছে না। কেন দাদু? হ্যাঁ, আমি জানি তুমি হচ্ছে রাজপুত্র, তো আমার মন বলছে তোমার পিতার সঙ্গে বুঝি তুমি বাণিজ্যে যাবে। আমি বাণিজ্যে যাব না। তাহলে বুঝি কোনো বড় ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। ও,
তুমি ব্যবসা করবে না, বাণিজ্য যাবে না, তাহলে এই বয়সে তুমি কি করবে? লেখাপড়া ছেড়ে দাও, আমি বিয়ে করব। চুপ করো। আমি বিয়ে করব। বিয়ে করবে? বিয়ে করবে? আমি বিয়ে করতে চাই দাদু। যার মুখ থেকে দুধের গন্ধ যায়নি সে নাকি বিয়ে করবে? কিন্তু কি আমি তো ভুল করতে চলেছি। সে তো ছেলে মানুষ, তো না জানি তাকে চটানো যাবে না, তাকে বোঝাতে হবে। আমি বিয়ে করব দাদু, আমি বিয়ে করব। হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ বিয়ে তো হবে। কিন্তু জানো দাদু ভাই, বলো। বিয়ে তো ছেলে খেলা নয়। তবে বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে, তারপর মেয়ে দেখতে হবে, মেয়েকে পছন্দ করতে হবে। কিন্তু একটি কথা মনে রেখো দাদু, এক সপ্তাহের মধ্যে যদি আমার বিয়ের ব্যবস্থা না করো, আমি কি করব জানো? কি করবে? ওই না বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। আমার হস্তে ধরি গায়ে পরি দাদু, বলি যে তোমারে মারে বিয়ের কথা, ওগো দাদু তুমি জানাবে পিতারে। আমার বিয়ের কথা, ওগো দাদু তুমি জানাবে আমি বিয়ে করব, বিয়ে করব। আরে পাগল, বিয়ে যে করেছে অকালে সে মরেছে। ও সেই জন্য তুমি বিয়ে করোনি? হ্যাঁ, এই দেখো না আমি এখনো কেমন বিয়ে করিনি। ও সেই জন্য তোমার এই ইচ্ছা। হ্যাঁ। তাই তুমি বিয়ে করোনি বলে আমিও বিয়ে করব না? না দাদু, একটি কথা ভুলে যাচ্ছ দাদু, গোসা মন্দির থেকে বের হওয়ার আগে আমার সঙ্গে তুমি ৩ সত্য অঙ্গীকার করেছো। তাই এই মুহূর্তে যদি পিতাকে গিয়ে না বলো আমার বিয়ের কথা, যে ৩ সত্য অঙ্গীকার করেছো তুমি, সেই সত্য যে লঙ্ঘন করা যাবে। সত্যি তো, না জানি আমি বড় ভুল করেছি। আমি তো ৩০ সত্য অঙ্গীকারের কথা দিয়েছি দাদু ভাই। তাই যাও, বেশ। এই মুহূর্তে পিতাকে গিয়ে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো এই ১ সপ্তাহের মধ্যে। আর আমি ততক্ষণে যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। চলে গেল। ছোট ছিল তো, না জানি বিয়ের সম্বন্ধে সে কিছুই জানে না। না না, কিন্তু আমি তো অঙ্গীকারে আবদ্ধ। যাই সদাগরের কাছে যাই, আমি সবকিছু কথা খুলে বলি। যাই। পরদিন বড় হতে চলেছে, তাই লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলার বাল্য পাঠশালায়, শুধুমাত্র আমার স্বপ্ন সত্যি করবার জন্য। আমি চাই লক্ষিন্দর উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে আমারও বর্তমানে আমার চম্পকনগরের প্রাসাদের উত্তরাধিকারী হবে আমার একমাত্র সন্তান। ব্যর্থ হয়ে গেল চাঁদ। মন্ত্রী মহাশয়, তোমার সকল আশাই যেন জল ঢেলে দিল। কি বলছেন আপনি? হ্যাঁ যা, আমার সকল আশায় জল ঢেলে দিয়েছে কে? আমাদের লক্ষিন্দর। লক্ষিন্দর? হ্যাঁ যা। লক্ষিন্দর এমনই কি করেছে যে আমার আশার ভাষায় লক্ষিন্দর জল ঢালতে পারে? লক্ষিন্দর আজকে আমাদের পাঠশালা থেকে গৃহ মাঝে না আসে ওই প্রবেশ করেছে আমাদের নোংরা গোসা ঘরে। হ্যাঁ যা। আমার দুধের পালক লক্ষিন্দরের এমন কি অভাব হয়েছে যে লক্ষিন্দর প্রবেশ করবে নোংরা গোসা ঘরে? অভাবের কথা একটিবার শুনবে? ওই অভাবের কথা শ্রবণ করার সাথে সাথে সারা আকাশটা যেন মস্তিষ্কে ভেঙে পড়বে, পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। বলছেন কি আপনি? আপনি বলুন, লক্ষিন্দর কেন এই গোসা ঘরে প্রবেশ করেছে? লক্ষিন্দর আমার সঙ্গে ৩০ সত্য অঙ্গীকার আবদ্ধ করে বলেছে, ওগো দাদু ভাই, ছলে বলে কায়দা কৌশলে 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করতে চাই। আমার লক্ষিন্দর 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চায়?
আর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ চাঁদ। চাঁদ, আমার যে দুধের বালক সে বিয়ে করতে চাই, সেই কথা আমায় বিশ্বাস করতে হবে। চাঁদ, এখন আমি নিশ্চিত যে আমার লক্ষিন্দর বিয়ের নেশায় মাতোয়ার নয়। লক্ষিন্দরের কানে বিয়ের কুমন্ত্রণা হয়তো আপনি ঢেলে দিয়েছেন। চাঁদ, এ কি বলছো তুমি? আপনার কথা মতো 6টি সন্তানকে বিবাহ দিয়েছিলাম, 6 সন্তান আমায় ছেড়ে আজ চলে গেছে। আর আজ আমার সন্তানকে দেখে আপনি হিংসার আগুনে জ্বলছেন। তাই ভাবছেন লক্ষিন্দর বিয়ে দিয়ে এই সন্তানকেও আমি হারিয়ে ফেলি। আপনি ঠক, আপনি মিথ্যে, আপনি বিশ্বাসঘাতক। আর মিথ্যেবাদী বিশ্বাসঘাতক প্রতারকের আমার গৃহে কোনো স্থান নেই বলে এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন। নইলে আপনার কোথা বজ্র নেমে এসে বসতিসকে আমার। বাহ বাহ চাঁদ বাহ, আজ আমি সত্যি কথা বলতে এসে তোমার কাছে একজন মিথ্যেবাদী হয়ে গেলাম চাঁদ। এটাই বুঝি আমার জীবনের শেষ পাওনা বাকি ছিল চাঁদ। বাহ, ভালোই হলো চাঁদ, ভালোই হলো। আজ থেকে আমি অবসর পেয়ে গেলাম। যাদের মুখোপানে চেয়ে আমি বিবাহটুকু করলাম না, আমার জীবনের বিষয় বাসনা সবকিছু বিসর্জন দিলাম, তার কাছে আজকে আমি প্রতারক হয়ে গেলাম। ভগবান, তুমি ঠিকই বলেছো বাবা। ঠক মিথ্যেবাদীর আশ্রয় তো পবিত্র রাজপ্রাসাদে নয়। আমি চলেই যাবো বাবা, এই রাজপ্রাসাদে পরিত্যাগ করে আমি চিরতরে চলেই যাব। রইল রইল তোমার হাজার হাজার প্রজাবৃন্দ, রইল আমার স্নেহ মায়া মমতায় গড়া পবিত্র রাজ সিংহাসন। সমস্ত কিছু রেখে চিরতরে আমি বিদায় নিলাম। ও, তুমি আমায় পিছু ডাকলে চাঁদ? জানো বাবা, আমার জীবনের বুঝি আর পাওনা থেকে গেছে। তুমি আমায় ক্ষমা করো চাঁদ। আমার বয়স হয়েছে তো, আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে বাবা। আমার জানা ছিল না যে পবিত্র রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে এই তোমার দেওয়া রাজপ্রাসাদটুকু আমায় খুলে যেতে হবে। না মন্ত্রী মহাশয়, না খুলে না। আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রীগিরি করে এসেছে, মনে করুন না, মনে করুন আমি আপনার সন্তানের মতো অবুধ সন্তান যদি মা বাবার মুখে লাথিও মারে, তাই বলে মা বাবাকে ছুরি দিতে পারে? মন্ত্রী মহাশয়, আপনি আমার পিতৃসমতুল্য, আপনাকে আমি আঘাত করেছি বলে আপনি আমায় ক্ষমা করুন।
না বাবা, তোমার স্থান তো আমার পায়ে নয়। এই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় যে হচ্ছে মানব জীবনের হৃদয়। তোমার স্থান তো আমার হৃদয়ে বাবা। মন্ত্রী মহাশয়, যেদিন তোমার পিতা মৃত্যু শয্যায় সজ্জিত ছিল, তোমার দুটি হাত আমার হাতে তুলে দিয়ে বলেছিল, গো মন্ত্রী মহাশয়, আমার অবর্তমানের চাঁদকে তুমি দেখো। আমি তোমার বাবাকে কথাও দিয়েছিলাম, তাই তোমার মুখপানে চেয়ে সমস্ত দুঃখ আমি ভুলে গেছিলাম বাবা। মন্ত্রী মহাশয়, আমি তো তোমায় পূর্বেই ক্ষমা করেছি। আমি লক্ষিন্দ্রের বিয়ের কথা শুনে কেন উত্তেজিত হয়েছিলাম জানেন? কেন চাঁদ? লক্ষিন্দ্রের বিয়ের কথা শুনেছেন, আমি নিজেকে নিজে রাখতে পারিনি। লক্ষিন্দর প্রত্যেকটা দিন পাঠশালায় যেত আসতো। একদিন লক্ষিন্দর বলে, ওগো পিতা, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র? এখনই তো তোমার শিক্ষা অর্জনের সময়, কেন তুমি পাঠশালায় যাবে না? বলেছিল, পিতা, পথ মাঝে আসার সময় দুলালে ধাত্রীমা আমাকে বুকে জড়িয়ে ধরে শুধুমাত্র ডুকরে ডুকরে কান্না করে। তখনই আমার মন বলছিল, ওই দুলালে ধাত্রীমা মনে হয়তো কোনো লোভ, কোনো লালসা, নইলে হিংসার আগুন জ্বলে উঠছে। তারপর দুলালে ধাত্রীমাকে নিয়ে আসলাম প্রাসাদে। জিজ্ঞাসা করেছিলাম দুলালে ধাত্রীমাকে, আমার লক্ষিন্দরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কিসের জন্য কান্না করে? দুলালে ধাত্রীমা বলতে নারাজ। দুলালে ধাত্রীমা যখন বলতে নারাজ হয়, দুলালে ধাত্রীমাকে ব্যত্রঘাত করি। শত শত ব্যত্রঘাত যখন তার বক্ষ মাঝে করি, দুলালে ধাত্রীমা সহ্য না করতে পেরে বলেছিল, বাবা চাঁদ, আমি কেন কান্না করছি সেই কথা যদি তোমায় বলি, তোমার মস্তকে আকাশটা ভেঙে পড়বে। তবুও জানার জন্য দুলালে ধাত্রীমাকে বারবার বলি। দুলালে ধাত্রীমা বলল, বাবা চাঁদ, আমি লক্ষিন্দরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কান্না করে এই জন্যই চাই দুধের বালক লক্ষিন্দরের 12 বছরের মধ্যে যদি বিবাহ দাও, লক্ষিন্দরকে পদ্মার কল সাপে দংশন করবে। আর সেই কথা বলতে বলতে দুলালে ধাত্রীমা শিলায় পরিণত হয়েছে। এখনো চণ্ডী মন্দিরের সামনে দুলালে ধাত্রীমার শিলাস্তম্ভ এখনো রয়েছে। এবার বলুন মন্ত্রী মহাশয়, আমি আমার দুধের বালক লক্ষিন্দরকে কিভাবে বিবাহ দিতে পারি? কোনো মতেই সম্ভব নয় চাঁদ, কোনো মতেই সম্ভব নয়। মন্ত্রী মহাশয়, লক্ষিন্দরকে বিয়ে দেওয়া যাবে না। লক্ষিন্দরকে বিবাহ না দিলে মন্ত্রী মহাশয়, আপনি তো সে আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। একটা উপায় বার করুন না, যে আমার দুধের বালক লক্ষিন্দরের বিয়েটা ভেঙে দেওয়া যায়। লক্ষিন্দর যেন বিয়ের কথা ভুলে যায়। নেই, আমার কাছে কোনো যুক্তি নেই চাঁদ, যে যুক্তিতে লক্ষিন্দরের বিয়ের মত ভোলানো যায়। কি বলছেন আপনি? হ্যাঁ চাঁদ, তবে আমার লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু আমি করতে পারলাম না মন্ত্রী মহাশয়। আমার পুত্রের শেষ রক্ষা আমি করতে পারলাম না। চাঁদ, আমায় একটু ভাবতে সময় দাও। ভাবুন, আপনি ভাবুন মন্ত্রী মহাশয়, আপনি ভাবুন। হ্যাঁ, পেয়ে গেছি যা, বিয়ের মত ভোলানোর উপযুক্ত উপায় আমি পেয়ে গেছি। কি
পেয়েছে? হ্যাঁ যা। শুধু একবার প্রকাশ করে বলো। পায়রা, পায়রা? হ্যাঁ যা। আমার মন বলছে লক্ষিন্দরের হাতে যদি আমরা একখানা গিরিবাজ পায়রা তুলে দিই, ওই পায়রা নিয়ে আমাদের নবলক্ষ বাগানে খেলাধুলা করবে। আর খেলাধুলা করতে করতে সে বিয়ের কথা ভুলে যাবে, আর লক্ষিন্দরের দ্বাদশ বছর পেরিয়ে যাবে। তো গিরিবাজ পায়রা পাবো কোথায়? আমি একদিন গেছিলাম উড়িষ্যার কটক শহরে, সেখানে দেখেছিলাম আমি স্বর্ণ গিরিবাজ পায়রা, যে পায়রা কথা বলতে পারে। আর তবে তাই যদি হয়, আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনাকে আমি 4 বেয়ারের পালকি সাজিয়ে দেব, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উড়িষ্যার কটক শহর থেকে নিয়ে আসবেন লক্ষিন্দরী বিয়ের ভোলার জন্য। শুধুমাত্র গিরিবাজ পায়রা